গরু মহিষ জবাই বন্ধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভারত। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও কঠোর নীতিমালা জারি করেছে রাজ্য সরকার। নেতা শুভেন্দু অধিকারীকে জুতা পেটাও করা হয়। এদিকে এবার গরু কুরবানির বিষয়ে আবারও উত্তপ্ত হয়েছে ভারত। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসাথে পদত্যাগ করতে বাধ্য হয়। শুভেন্দু অধিকারী গরু ধুলাই খায় মুসলিমদের হাতে। আজকে যারা গরুকে লালন পালন করে পোষে তারা তো আজকে চাপ দিচ্ছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না, অতএব এমন একটা কথা ছড়াও যাতে ঝোঁকে পড়ে মুসলমানরা সব কিনে নেয়। কিনে নেওয়ার পরে কেন মুসলমানরা কিনছে না, কিনে নেওয়ার পরে দেখা যাবে হঠাৎ করে বলবে যে যারা দেবে তাদেরকে ফাইন করা হবে। বিজেপি সরকার গোমাংস বিক্রির জন্য হাজার হাজার কোটি টাকার ট্যাক্স তোলে। আইনকে সম্মান করা উচিত, কিন্তু গরু ছাগল কুরবানি হবে। বিজেপি সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, শুভেন্দু অধিকারীকে আমি সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না। পশ্চিমবঙ্গে এবার কোরবানির পশুর হাট একেবারেই ফাঁকা। হিন্দুত্ববাদী রাজনীতি জাঁতাকলে করে কোরবানির গরু বিক্রি পুরোপুরি বন্ধ। আজ সেই সরকারের একটিমাত্র সিদ্ধান্তে তার পুরো জীবন ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু এই ছবি শুধু একজনের নয়। দক্ষিণ ২৪ পরগনার সাকসার গ্রাম থেকে বারাসাত জনরোষে পড়েছেন শুভেন্দু। এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। মারধরের শিকার হয়েছে শুভেন্দু অধিকারী। আবারও উত্তাল হয় ভারত গরু কুরবানির বিষয়ে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরেই গরু কুরবানিকে নিষিদ্ধ করেছিল। এরপর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলিম হিন্দু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করে এবং তুলপাড় পরিস্থিতি করে। এখন দেখতে পারি নরেন্দ্র মোদীর উপর প্রভাব পড়ে নরেন্দ্র মোদীও আটক হয় এবং আরো অসংখ্য ঘটনা আজকে ঘটতেছে ভারতের রাজনীতির মধ্যে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। গরু মহিষ জবাই বন্ধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভারত। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও কঠোর নীতিমালা জারি করেছে রাজ্য সরকার। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, দেশে গরু মহিষ জবাইয়ে কড়াকড়ি আরোপ করলেও দেশের বাইরে মাংস রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দেশটি। বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রবাদী গোষ্ঠীগুলো। হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা, ব্যবসায়ীদের মারধর এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে পশু কেনাকাটায় বাধা দেওয়ার মতো ঘটনা এখন নিত্যদিনের চিত্র। এর মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে গরু কিংবা মহিষ জবাইয়ে কঠোর নীতিমালা আরোপ করা হয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গেও একই আইন জারি করেছে বিজেপির রাজ্য সরকার। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, বিশ্বে প্রক্রিয়াজাত গরু ও মহিষের মাংস রপ্তানিতে শীর্ষ ৩-এ রয়েছে ভারত। দেশের ভেতরে গোরক্ষার নামে যখন সাধারণ মানুষের পাত থেকে মাংস কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক তখনই বিশ্ববাজারে গোমাংস বা বোভাইন মিট রপ্তানির এমন পরিসংখ্যান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বড় বাজার রয়েছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে বোভাইন মিট রপ্তানিতে ভারত এখন শীর্ষ ৩ দেশের একটি। বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ মেট্রিক টন মাংস বিশ্ববাজারে পাঠায় নয়াদিল্লি, যার আর্থিক মূল্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৩৫,০০০ কোটি রুপিরও বেশি। দেশের ভেতরে যে পশুকে ঘিরে ধর্মের দোহাই দিয়ে রাজনীতি ও রক্তপাত হচ্ছে, সেই সব পশুর মাংস প্রসেসিং করেই বিলিয়ন ডলার পকেটে ভরছে ভারতের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। ভারতের এই বিশাল মাংস শিল্প টিকিয়ে রেখেছে দেশটির প্রভাবশালী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমনকি সব প্রতিষ্ঠান সরকারি লাইসেন্স ও কড়া নজরদারিতেই পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে শতভাগ হালাল সার্টিফিকেট নিশ্চিত করেই এই মাংস রপ্তানি করা হচ্ছে মুসলিম দেশগুলোতে। অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মুসলিম জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও ধর্মীয় অধিকারের ওপর প্রতিনিয়ত নামছে খড়গ। অর্থনীতিবিদরা বলছেন, এই উগ্রতা কেবল ধর্মীয় স্বাধীনতায় হরণ করছে না, বরং ধ্বংস করছে গ্রামীণ ভারতের প্রান্তিক অর্থনীতিকে। কারণ পশু বিক্রি করে যে হিন্দু কৃষকরা সংসার চালাতেন, উগ্রবাদীদের ভয়ে এখন তারাও ক্রেতা খুঁজে পাচ্ছেন না। এদিকে ১৪ বছরের নিচে গরু বা মহিষকে জবাই না করার যে আইন করা হয়েছে, তাতেও খাড়ার ওপর মরার ঘা পড়েছে খামারিদের ওপর। বিশ্লেষকরা বলছেন, গরুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উগ্রবাদী গোষ্ঠীগুলো। এই ইস্যু নিয়ে মুসলমানদের কোণঠাসা করতে গিয়ে বিপাকে পড়ছেন মূলত হিন্দু খামারিরাই। আজকে যারা গরুকে লালন পালন করে পোষে তারা তো আজকে চাপ দিচ্ছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না,
অতএব এমন একটা কথা ছড়াও যাতে ঝুঁকে পড়ে মুসলমানরা সব কিনে নেয়। কিনে নেওয়ার পরে কেন মুসলমানরা কিনছে না, কিনে নেওয়ার পরে দেখা যাবে হঠাৎ করে বলবে যে যারা দেবে তাদেরকে ফাইন করা হবে। অতএব বিক্রি এদিকে হয়ে গেল, তোমরা বিপদে পড়লে না, তোমরা আর আমার বিরুদ্ধে যেও না, তোমাদের গোডাউনে যা ছিল আমি বার করে দিলাম, এবারে ওই বেটাদের ঘরে আমরা ধরবো। অতএব এই চক্রান্ত হতে পারে। যেমন মানুষ জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেয়, ঠিক তেমন গরুরও বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাজারে বাজারে সব ওই অফিসার নিয়োগ করতে হবে, কোনটা 14 বছরের, কোনটা কি কত বছরে, তার জন্য বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো করে দেওয়া দরকার হয়। তাহলে শুধু কুরবানি কেন, সারা বছর টোটাল জায়গায় বন্ধ হবে। এবং 14 বছর কেন, 14 বছর পরে কি তাহলে সেটা ধর্মীয় ভাবাবেগ থাকে না, টোটাল গরুকে জবাই করা বন্ধ হওয়া দরকার। বললে তো শুধু হয় না। নওশাদ একবার নবান্নয় গেছিলো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, কি বিষয়ে, সেই যে ভাঙরে কি অশান্তি টাশান্তি হচ্ছিল পঞ্চায়েতে, সেই ব্যাপার নিয়ে। তখন অনেকে বলছিল নওশাদ এখন টিএমসি দালাল হয়ে গেছে। আবার অনেক কুরবানির ঈদ সরকারের পক্ষ থেকে ঘোষণা যে 14 বছরের নিচে কোনো গরু কুরবানি করা যাবে না, ধরা পড়লে জেল জরিমানা হবে, কি বলবেন? এটা সরকার ক্ষমতায় আছে, সে তার ক্ষমতার প্রয়োগ করতে চাইছে। তবে আমরা মনে করি গরুকে 14 বছরের নিচে শুধু কুরবানি কেন, কোনো জায়গায় যদি করলে সেটাকে রোকার জন্য সরকার চিন্তা ভাবনা করে, তাহলে জানতাম সরকার সবার জন্য সমান আইন করছে। আইন তো সমান হওয়া দরকার, কিন্তু এটা মূলত হচ্ছে বড় বড় কোম্পানি আছে সমাজে, সেই কোম্পানি যাতে এই গরু প্রোটেকশান সেখানে আরও বেশি হয়, সাপ্লাই আরও বেশি হয়, এবং সেখান থেকে বড় চাঁদা যাতে আসে, এটাই একটা শুধুমাত্র লক্ষ্য। দ্বিতীয় নম্বর কথা, তাহলে সরকারের উচিত যেমন মানুষ জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেয়, ঠিক তেমন গরুরও বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাজারে বাজারে সব ওই অফিসার নিয়োগ করতে হবে, কোনটা 14 বছরের, কোনটা কি কত বছরে, তার জন্য বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো করে দেওয়া দরকার। এগুলো করতে পারবে না, শুধু বলে দেবে পাওয়ারের জোরে, তাহলে বুঝতে হবে সংবিধানকে মান্যতা না দিয়ে কাজ করতে শুরু করেছে। তাহলে তার জুলুমের বিরুদ্ধে, যেমন বিগত সময় কোনো সরকার জুলুম করেছে তার বিরুদ্ধে আন্দোলন হয়ে মানুষ সরকারকে ফেলে দিয়েছে, এই সরকারেরও জুলুমের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। তাহলে এবারে কি গরু কুরবানি হবে না? যার পছন্দ সে দেবে। অনেকেই তো বলছে যে গরু কুরবানি, তবে অনেক জায়গায় বলছে যে গরু কুরবানি করতে বলছে থানায় থেকে। আমি মনে করি এই থানায় থেকে বলছে বলে এই কথার খপ্পরে পা না দিয়ে যে কোনো জিনিস একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। কেন যারাই বারণ করলো তারাই আবার হঠাৎ করে বলছে তাদেরই একটা অংশ, তাহলে এটা কোনো এক জায়গায় ফাঁসা বা ষড়যন্ত্র হতে পারে। দ্বিতীয় নম্বর, আমি মনে করি কুরবানি সিস্টেমটা কি, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সেই যে 4,500-5 হাজার বছরের যে একটা স্মৃতি, সেই স্মৃতিরা ইয়াদগার হিসাবে পালন করা, যেটা মালদারদের জন্য, যাদের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে দিতে হবে পছন্দনীয় হালাল পশু, যেটা নিখুঁত হবে, অনেক শর্ত আছে। তবে আরব দুনিয়াতে যেমন উট পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, ওখানে অ্যাভেলেবেল, ওখানে উট দুম্বা হয়, আমাদের এখানে গরু অ্যাভেলেবেল, তাই গরু হয়। কিন্তু অন্য কোনো যে হালাল পশু দিলে যে কুরবানি হবে না এমন তো নয়। তাহলে আমার মনে হয় গরুকে আমরা যতটা না বেশি লালন পালন করি তার থেকে বেশি অমুসলিম ভাইরা করে, এবং এই গরুর ওপরে তাদের একটা বিরাট বড় রুজি রুটি জড়িয়ে আছে। হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষের দিন ঠিক হয়ে থাকে, এই কুরবানির পরেই দেখা যাচ্ছে 2 লাখ টাকার গরু নিয়েছে, লোন নিয়ে, সেটা হয়তো 10 লাখ টাকায় বিক্রি হবে। কেন এত বেশি দাম চড়া হয়, আর আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করব সেই উদ্দেশ্য করে তখন আমরা এই দামটাও দেখতে চাই না। তো সেই জায়গায় আমরা যদি, যারা এখনও কেনে নে, তারা যদি একটাবার মনে হয় এটা থেকে পিছনে নেমে যায়, আমাদের কোনো ক্ষতি হওয়ার বিষয় নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি আমার মনে হয় ওই সকল ভাইদের হবে যারা গরু পোষে, লালন পালন করে, এবং কুরবানি এলে চড়া দামে বিক্রি করে তাদের সংসার, তাদের পরিবার, তাদের বিয়ে শাদী, পড়াশোনা চলে, তাদের মনে অনেক বড় ক্ষতি হবে। তো তারাই তখন সরকারকে বুঝাবে যে তোমাকে এনে আমাদের লাভটা কী হলো, ক্ষতি তো বেশি হলো। তাই এই বিষয়টা সবার একটু ভাবা দরকার। কুরবানি নিয়ে কোনো 80টা এমএলএর সেইভাবে ভূমিকা দেখা যাচ্ছে না, কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে, মুখ খুলেছে। দেখুন 80টা বলতে টিএমসির তো টিএমসি যা বিজেপি তাই, এরা দুজন তো একই। বিজেপিকে এই বাংলায় রাস্তা দেখালো কে এবং এই বাংলায় শক্তিশালী করলো কে? প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখুন, টিএমসির নেতাদের মুখের কথা শুনুন, বিজেপির নেতাদের মুখের কথা শুনুন, তারাই বলছে যাহা টিএমসি তাহাই বিজেপি। 1998 সালে টিএমসির জন্ম দিয়েছে বিজেপি, এবং লেবাননে যদি বিজেপি না থাকতো তাহলে টিএমসি নামে শিশুটার জন্ম হতো না। অতএব সেই জায়গায় বিজেপি কোনো কথা বলবে তার বিরোধী ইরা করবে, এটা হয় না। আগে ছিল হচ্ছে আইন বিজেপি পাস করতো, টিএমসি সেটাকে সাপোর্ট করে ভেতর থেকে সেই বিলটাকে পাস করিয়ে দিত। পশ্চিমবঙ্গে এবার কোরবানির পশুর হাট একেবারেই ফাঁকা,
হিন্দুত্ববাদী রাজনীতির জাঁতাকলে পড়ে কোরবানির গরু বিক্রি পুরোপুরি বন্ধ। কিন্তু সবচেয়ে অবাক করা এবং চাঞ্চল্যকর বিষয় হলো এই সিদ্ধান্তে মুসলমানদের চেয়েও বেশি পথে বসেছেন খোদ হিন্দু খামারি মালিক এবং গরু ব্যবসায়ীরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে গোরক্ষার নামে এত বড় রাজনৈতিক চাল চালা হলো, সেই চালের সবচেয়ে বড় শিকার এখন হিন্দু সমাজেরই একটা বড় অংশ। শুভেন্দু অধিকারীর একটি মাত্র মাস্টার স্ট্রোকে কিভাবে বদলে গেল পশ্চিমবঙ্গের বহু বছরের পুরনো একটি অর্থনৈতিক ইকোসিস্টেম? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্দণ্ড প্রতাপশালী নেত্রীও আজ এই ইস্যুতে একেবারে নিশ্চুপ? রাজনীতির এই চরম মেরুকরণ আর পর্দার আড়ালের আসল খেলাটা কি, তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণে এমন কিছু তথ্য উঠে আসবে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরু এখন আর কেবল একটি গৃহপালিত পশু নয়, এটি এখন ক্ষমতার চাবিকাঠি এবং ভোটে রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার। কোরবানির ঈদকে সামনে রেখে পশু কেনাবেচাকে কেন্দ্র করে যে বিশাল অর্থনীতির চাকা ঘোরে, এবার সেই চাকায় সরাসরি লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর দৃশ্যগুলো একটু গভীরভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন ক্ষোভে ফেটে পড়ছেন হিন্দু ঘাটাল মালিকরা। তাদের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর হাহাকার। লোন করে সোনা গয়না বন্ধক রেখে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তারা খামারে গরু তুলেছিলেন। আশা ছিল কোরবানির হাটে সেই গরু বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন, সারা বছরের ধার দেনা মেটাবেন। কিন্তু এক ধাক্কায় তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মুসলমান ক্রেতারা হাটে আসছেন না, কারণ কড়া বিধি নিষেধের কারণে তারা কোরবানির জন্য পশু কিনতে ভয় পাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে হিন্দু খামারিদের উপর। যে গরুগুলো দুধ দেয়া বন্ধ করে দিয়েছে এবং প্রজননে অক্ষম, সেগুলো সাধারণত কোরবানির হাটে বিক্রি করে দেয়া হয়, কিন্তু এখন সেই গরুগুলো খামারেই পড়ে আছে। খামার মালিকদের ভাষায় এক একটি গরুর পেছনে প্রতিদিন শুধু খাবার বাবদ খরচ হচ্ছে প্রায় 300 টাকা। দুধ না দেয়া একটি গরুকে শুধু বসিয়ে বসিয়ে খাওয়ানো একজন সাধারণ কৃষকের পক্ষে কতটা অসম্ভব তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এর উপরে যোগ হয়েছে আরেক মারাত্মক বিপদ। অনেক ব্যবসায়ী কোরবানির আগে মুসলিম ক্রেতাদের কাছ থেকে অগ্রিম বা অ্যাডভান্স টাকা নিয়েছিলেন। গরু সরবরাহ করতে না পারায় এখন সেই ক্রেতারা তাদের অগ্রিম টাকা ফেরত চাইছেন। পকেটে টাকা নেই গোয়ালে বিক্রি না হওয়া গরু, আর দরজায় পাওনাদার, সব মিলিয়ে এক চরম অস্তিত্ব সংকটে পড়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরা। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর পেছনে রয়েছে একটি পুরনো আইনের নতুন রাজনৈতিক ব্যবহার। আইনটির নাম 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন। এই আইনটি কাগজে কলমে গত 7 দশকের বেশি সময় ধরে থাকলেও বাস্তবে এর প্রয়োগ ছিল একেবারেই শিথিল। কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর, বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষমতায় ও প্রভাব বৃদ্ধির সাথে সাথে এই আইনটিকে নতুন করে ধুলো ঝেড়ে বের করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে যে এই আইনের বাইরে গিয়ে একটি পশুকেও জবেহ করা যাবে না। নির্দেশিকাটি এতটাই কড়া যে এটি কার্যকর হলে পশ্চিমবঙ্গে বৈধভাবে গরু কোরবানি দেয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। দর্শক, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চিরচেনা রূপ আজ সম্পূর্ণ বদলে গেছে। ব্যস্ত রাজপথ, ট্রাফিক সিগন্যাল কিংবা অভিজাত এলাকার ফুটপাত কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তবে মানুষের ভিড় নয়, পুরো কলকাতা শহর আজ আক্ষরিক অর্থেই হাজার হাজার ভবঘুরে এবং অভুক্ত গরুর দখলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং রুদ্ধশ্বাস যে যানজটের বদলে রাস্তায় এখন কেবল গরুর পালে রাজত্ব। সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে আধুনিক এই শহরটিতে এমন অদ্ভুত এবং লোমহর্ষক বিপর্যয় নেমে এলো কোথা থেকে? এর পেছনের রহস্য খুঁজতে গেলে বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক আত্মঘাতী রাজনৈতিক মাস্টার প্ল্যান এবং চরম ব্যর্থতার এক রোমহর্ষক গল্প। রাজনীতির দাবার বোর্ডে একটি ভুল চাল যে কিভাবে পুরো রাজ্যকে খাদের কিনারে ঠেলে দিতে পারে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। শুভেন্দু অধিকারীর টার্গেট ছিল একদম ছকে বাঁধা। কোরবানির ঠিক আগ মুহূর্তে গরুর উপর কড়া বিধিনিষেধ আরোপ করে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করা। 1950 সালের একটি পুরনো পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে হাতিয়ার করে নবান্ন থেকে সুকৌশলে এক অদ্ভুত ফতোয়া জারি করা হলো। 14 বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবাই করা যাবে না। উদ্দেশ্য ছিল পরিষ্কার, মুসলিমদের কোরবানির উৎসবকে পুরোপুরি ম্লান করে দেয়া। কিন্তু এখানেই ঘটে গেল থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। পাতা ফাঁদে শিকারী নিজেই আটকা পড়ল। নবান্নের এই নির্দেশিকার পর রাজ্যের মুসলিম সম্প্রদায় এবং বিভিন্ন মসজিদের ইমামরা মিলে এক নজিরবিহীন ও হিম শীতল কৌশল গ্রহণ করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, পুলিশের হয়রানি আর উগ্র হিন্দুত্ববাদী ফতোয়া সহ্য করার চেয়ে তারা এবার কোরবানিতে কোনো গরুই কিনবেন না। এই একটিমাত্র নীরব বয়কটের সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ধসে পড়ল। কারণটা খুবই সহজ অর্থনীতি সূত্র। কোরবানির এই বিশাল অর্থনীতির ডিমান্ড সাইড বা ক্রেতা যদি হন মুসলিমরা,
তবে এর সাপ্লাই চেইন বা মূল যোগানদাতা হলেন রাজ্যের লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 50 লাখেরও বেশি গরু। সারা বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এই খামারিরা গরুর লালন পালন করেছিলেন। কিন্তু আজ কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিভিন্ন পদক্ষেপ এবং গরু কুরবানির বিষয়ে আরো যে অনেক ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।